প্রিয় দর্শক, সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শাহিদা পারভিনের একক চিত্রকলা প্রদর্শনী নিসর্গের রংরূপ। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 6 জানুয়ারি পর্যন্ত। গুলশান একের রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংবাদ প্রতিদিন। রাত 11টা 30 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। শুভ সকাল আপা। শুভ সকাল। ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা এবং দর্শক শ্রোতাকে অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে একটি বিশেষ দিন, কারণ একটি নক্ষত্রের জন্ম হয়েছিল আজকে। আজকে আপনার জন্মদিন। শুভ জন্মদিন আপা। থ্যাংক ইউ সো মাচ। এই যে আজকের দিনটা, মানে জন্মদিন আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের জন্য বিশেষ, মানে একটা স্পেশাল ফিল হওয়া একটা ব্যাপার আছে। আপনার জন্মদিনটা আপনি কিভাবে পালন করেন? যেহেতু পরিবারের সবচেয়ে বড় মেয়ে আমি, তো আমার জন্মদিনটা সবার মনে থাকে এবং যারা আমার ভক্ত শ্রোতা আছে বা আশেপাশে মানুষরা খুশি হয়, ওদের খুশি দেখে আমার এখন খুশি লাগে। আচ্ছা, যে ওরা আমাকে নিয়ে ভেবে যে খুশি হয়, এই খুশিটাও কিন্তু একটা আনন্দের ব্যাপার। অবশ্যই। এই আর কি। একটু কি কষ্ট লাগে বয়স বেড়ে যায়? না, আমার কাছে খুবই একটা ইটস এ নাম্বার। এটা যত সময় যাবে, একটা পুরনো বছর যেমন চলে গেল, একটা নতুন বছরের আগমন, তো সেরকম একটা বয়স বাড়বে, আবার ধীরে ধীরে আমরা পরিণত হব এবং একসময় চলে যাব। তো সো এটাকে খুব সুন্দরভাবে আমি অ্যাকসেপ্ট করেছি বা উদযাপন করবার চেষ্টা করেন। হ্যাঁ, আমার ভালোই লাগে। আপা, এখন পর্যন্ত জন্মদিনে সবচাইতে মেমোরেবল গিফট কি পেয়েছেন? সবচেয়ে স্মৃতি। হ্যাঁ, স্মৃতি পেয়েছি। আচ্ছা, মানে মোমেন্টস, মেমোরিজ। আমার কাছে আসলে মানুষ তো অনেক কিছু দেয়, গিফট আসলে কি? এমনিতে এই যে এখন পরিণত হচ্ছি, যত সময় যাচ্ছে, আসলে মেমোরিটাই আমার কাছে একটা বিশাল গিফট, দামি উপহার। এবং ছোটবেলার আব্বার যে, মানে আমার জন্মদিন খুব ঘটা করে করা হতো, তো ওই আব্বা আসবে, আমাকে একটা জামা কিনে দিবে, নিয়ে গিয়ে আমরা এলিফ্যান্ট রোডে থাকতাম। ওই মেমোরিটাই আমাকে সবচেয়ে খুব দামি মনে হয়। যে তখন পরিবার, এখন তো আমরা আসলে সবাই বড় হওয়াতে সবাই যে যার মতো না জায়গায়, ওই ছোটবেলাটা তো নাই, কিন্তু ওটা একটা সুন্দর মুহূর্ত, সুন্দর অভিজ্ঞতা, এটাই মূল্যবান আসলে। এখন কি নিজের জন্য গিফট কেনা হয় আপা? ধরেন জন্মদিনে নিজেকে নিজে গিফট দেওয়া, এই ব্যাপারটা। তবে আমার এবারের রেজুলেশন তো তাই, 2026 এবার হচ্ছে আমি নিজেকে খুব একটু ভালোবাসতে চাই। আচ্ছা, এটা আমার ইচ্ছা। আমার তো মনে হয় আপা সেটা আপনি অনেকদিন ধরেই করে এসেছেন, এই প্র্যাকটিসটার মধ্যে আপনি এটা খুব ভালো কথা বলেছো। এই প্র্যাকটিসটা আমি করেছি, যেটা নীতির জায়গায়, শুধু আদর্শগত জায়গা থেকে, যে আমি এই গান করব, এই কাজ করব, এটাই করব, এইভাবেই আমি থাকব। কিন্তু আরো যে বিষয়গুলো আছে, যেগুলো যেমন অনেক বেশি আপোষ করে নেয়ার
মানসিকতাটা, এটা আসলে একটা মানুষকে না তার আরো যে গুণাবলী বা তার যে একটা কথা বলার যে অধিকার বা একটা সুন্দর করে জীবনটাকে দেখার যে একটা কনসেপ্ট, সেটাকে নষ্ট করে আপোষ, দৃষ্টিভঙ্গি। হ্যাঁ। তো ওই ওই বিষয়টায় আমাকে আরেকটু সময় দিব, হ্যাঁ, এবং আমি ভালো কিছু কাজ, যেমন প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোকে সুন্দর করব। ছোট ছোট আবার বাজে অভ্যাসগুলো যদি থাকে সেগুলো বাদ দিব। ইভেন আমি যে অনেক সময় কথা বলি, ইয়ে ইয়ে বলি, হয়তো, এই তো, নিজের সমালোচক যখন নিজে, নিজেই, হ্যাঁ, এই কথাগুলোকেও বাদ দিব। আচ্ছা আপা, আপনাকে আমি ফেসবুকে দেখি প্রায় লেখালেখি করতে। হ্যাঁ, যে এই লেখালেখির অভ্যাসটা আসলে কিভাবে আসলো আপনার ভেতরে? আমি বুঝি যে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত অনেক জীবনের যে উপলব্ধিগুলো সেগুলো ছোট ছোট আকারে আপনি ফেসবুকে দেয়ালে প্রকাশ করে থাকেন। এই ভাবনার জায়গাটা আসলে কিভাবে আসছে? আমার যখন যেটা দেখি তো তখনই আমার ভাবনাগুলো আমাকে একদম মাথা চাড়া দিয়ে ওঠে। তখন আমি চিন্তার জায়গা থেকে আসলে লিখে ফেলি। তাহলে আমার হয় কি, আমার মাথার ভেতরে, মনের ভেতরে যে চিন্তাগুলো জাগ্রত হয় এবং অস্থির করে, সেটা একটু রিল্যাক্স হয়, মানে দানা বেঁধে থাকে যে হ্যাঁ, শব্দগুলো। তো সেগুলো নিয়ে আমি লিখে ফেলি। যেমন আমার এবার মনে হয়েছে যে আমার যে কাজগুলো করতে হবে সেটার একটা লেখা লিখেছি, ওটা হয়তো আজকে যেই বাসায় যে প্রকাশ করব, লিখব। আচ্ছা, আমি কি করতে চাই আসলে। গান লেখা হচ্ছে আপা? গান লেখা হচ্ছে, সুর করা হচ্ছে। আমার তো গান আসছে, আজকেই তো একটা গান রিলিজ হলো। আচ্ছা, হ্যাঁ, কি গান সেটা? মানে নতুন সেটা কি কি হচ্ছে কাজ আসলো? নীলকণ্ঠ হ্যাঁ। বিষ পান করে, হ্যাঁ, নীলকণ্ঠ বিষ পান করে চোখে জল লুকিয়ে রেখে আমি সুখে ভান করেছি আর হেসে গেছি, আমি বেঁচে আছি, আমি ভালো আছি। এই গানটা বাহ, কি সুন্দর। সুন্দর! এই গানটা কার লেখা? এটা ইলা মজিদের লেখা, খুব ভালো লিখেন এবং আমার সুর। তো গানটা আজকে রিলিজ হলো আমার ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা, আর নতুন এমনিতে একদম সাম্প্রতিক সময়ের কাজ কি কি হলো? নতুন অনেকগুলো পুরনো বছরে একদম ডিসেম্বরের শেষেই করেছি। আমি প্রায় 7টা গান করেছি। আচ্ছা, নতুন একটা গান রিলিজ হয়েছে, বৃষ্টি তুমি ঝরেছিলে, খুব সুন্দর একটা গান। আর বাকিগুলো আসছে, আসলো না বৃষ্টি, দুঃখের দলিল, আচ্ছা। তারপরে ইচ্ছে করে। আপা, আপনাকে আমরা সব সময় দেখেছি যে আপনি যখন যে গানটি গেয়েছেন সেই গানের ভেতরে, মানে গানের যে কথা, গানের যে সুর, সেটার ভেতর অদ্ভুত একটা নান্দনিকতা বোধ আছে, যেটা চর্চা আপনি নিজেও করে থাকেন। এখনকার সময়ের যে গানগুলো রয়েছে সেই গানগুলো আসলে একটু মিক্সড, তো মানে নতুন প্রজন্মকে হয়তো চিন্তা করে গানগুলো লেখা হচ্ছে বা সুর করা হচ্ছে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনার গানগুলো নতুন প্রজন্মের যারা শ্রোতা রয়েছে তাদের কাছ পর্যন্ত আসলে পৌঁছতে পারছে কিনা, বা সেখানে কোথাও চ্যালেঞ্জ আছে কিনা? সব সময় না চ্যালেঞ্জ আছে আসলে। এটা যে এই সময়টা এসছে, এটার জন্য যে আসলে চ্যালেঞ্জটা শুরু হলো তা কিন্তু না। আচ্ছা, এটা বহু বছরের একটা চর্চা। তো সেই চর্চায় মনে হয় যে বলে না যে 5-6টা জিনিস একসাথে চলছে, সেখান থেকে বেরিয়ে আসাটা খুবই টাফ। কিন্তু এই টাফ জবটা করতে হয়। যেমন আমি চেষ্টা করি যে আমার গান যারা শোনে তারা কিন্তু খুঁজেই শুনে। তা তো অবশ্যই। হ্যাঁ, খুঁজেই শুনবে এবং খুব অর্থ, নিজের জীবনের কথা, নিজের গল্প, সুতরাং ওটা শুনতেই হবে। তা আমি সেভাবেই ভেবে আমি সবসময় কাজ করি। আর যেটা কম্পিটিশন মনে করো, এই তোমার প্রশ্নে যেটা আমি উত্তর খুঁজে নিলাম যে এই এই প্রতিযোগিতায় কি আপনি টিকে থাকবেন কিভাবে? কারণ এখন তো ভাইরাল সবাই করতে চায়, কারণ ভাইরাল না হলে মানুষ আসলে সেটা দেখতে পায় না। প্রত্যেকটা জিনিস এখন আসলে গান একটা এমনিতেই প্রোডাক্ট, বাট এখন কিন্তু একটা সদাই। হ্যাঁ, গান ভিউজ কিন্তু, দিয়ে কাউন্ট হচ্ছে হ্যাঁ, সবকিছু এখন। তো এখন
আমি আসলে ভিউজের জন্য কখনো গান করিনি, এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা হবে না। বাট এভাবেই চলবে গান, যে শোনার তবে একটা সময় আসবে কিন্তু আবার ঘুরে দাঁড়াবো আমরা। ঘুরে দাঁড়াবে, যে মানুষ কিন্তু ওই ওই সুন্দর জিনিসটাকেই খোঁজে, সুন্দর জিনিসটাকেই খোঁজে। তার মানে কি আর কি সবাই অসুন্দর কাজ করছে তা না, না। মানুষ সবসময় যে পরিণত হয়, যারা এখন ভাইরালের চিন্তায় আছে তারাও পরিণত হবে এবং সেই জায়গাটাই খুঁজবে, যে জায়গায় আসলে শুধু অর্থের খোঁজে নয়, মননের একটা খোঁজ থাকবে। হ্যাঁ, মানে নিজের জীবনের গল্পের সাথে রিলেট করতে পারবে গানগুলোকে। মানুষকে প্রত্যেকে ওই জায়গাটায় ফিরতেই হবে। আমরা বলি না যে আমরা কিছু জায়গায় ফিরবো না, কিন্তু কিছু জায়গায় ফিরতেই হয়। অবশ্যই অবশ্যই। আপা 2005 থেকে 2012 সাল ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ, এবং সেখানে আপনি সম্মানিত বিচারকের আসনে ছিলেন। আজকে সেই ছেলে মেয়েগুলো কাজ করছে এবং দাপিয়ে কাজ করছে, আপনার সাথেও তো কাজ করা হয়েছে তাদের। কেমন লাগে ব্যাপারটা? খুবই ভালো লাগে, মানে ওই মুহূর্তের ওই আনন্দগুলো না আসলে ভুলতে পারি না। ওদের টেনশন, আবার একটা জয় করবার ইচ্ছা, আমাদেরও চিন্তার জায়গা, এবং সব মিলিয়ে এই ওরা যে এখন কাজ করে, তখন মনে হয় কি ওরা সবসময় একটা ওই, যেহেতু প্রতিযোগিতা থেকে এসছে, ওদের ভিতরে ওই 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 প্রতিযোগিতাটা এখনো আছে। আর আমরাও ওইভাবে ওদের, এবং সেটা সুস্থ প্রতিযোগিতা, খুবই সুস্থ। আপনাদের, আমার কাছে মনে হয় যে আপনারা সফল, যে সেই যে সত্যিকারের মেধাবী যাদেরকে আপনারা নির্বাচন ওরা করেছেন, ধারণ করে এটা খুবই সুন্দর করে, এবং যে কোনো জায়গায় তারা টক শোতে কিন্তু আপনাদের নামগুলো বলেন তারা। ব্যাপারটি দারুণ ভালো লাগার। আবার যে সময়টা যাচ্ছে, আমরা তো একটা অস্থির সময় হয়তো পার করছি সাংস্কৃতিক অঙ্গনে বা গানের ভুবনে। তো একটা সময়ের কথা, আসলে পুরাতন দিনগুলোর কথা তো সবসময় মনে পড়েই যায়, যে সেই সময়ের গান, এই সময়ের গান কতটুকু আসলে বেঁচে থাকবে, চিরজীবী গান হবে কিনা, এই প্রসঙ্গ তো আমরা সব সময় নিয়ে আসি। তো কি মনে করেন যে নতুন প্রজন্মের শিল্পীরা এখন যে ধরনের গান গাইছে, সেটা আসলেও আরও 30 বছর পরে গিয়ে সেটা মানুষের মনে দাগ কেটে থাকবে কিনা? দেখো, সবসময় একটা জিনিস, এটাই সত্যি, তোমাকে সবসময় টানে এবং সেই বিষয়টাই রয়ে যায়, যেটার মধ্যে গভীরতা আছে, দুঃখবোধ আছে এবং সুখবোধও আছে এবং একটা রোম্যান্টিসিজম আছে। বাহ! এই চারটা জিনিস যদি না থাকে, সেটা আসলে চিরস্থায়ী হয় না। তো আমার বাবাদের গান এখনো কেন নতুন, কারণ সেই সময়ের গানের বাণী, সুর, একটা যে সাদামাটা বিষয় ছিল, আসলে ভেতরে ভেতরে মানুষ কিন্তু সাদামাটা বিষয়টাকে ধারণ করে, সহজ সরল জিনিসগুলোকে। তো সেটাই থেকে যাবে, যেটার খোঁজ আসলে আলটিমেট মানুষ খুঁজে। তো সব যারা এখন কাজ করছে, ওরা না একটা ভয় নিয়ে কাজ করে। শিল্পকর্ম কিন্তু ভয়ের না, আনন্দের। যেখানে ভয় ঢুকে যায়, সেখানেই ভাইরাল হয়। কি দারুণ করে বললেন আপাই কথাটা, আসলে। তো ভাইরাল জিনিস তো আজকে আছে, কাল নাই। তো যা নাই তা থাকবে কি করে অনেক পরে। সেটাই। আদর্শগত জায়গা থেকে আপা সবসময় দেখেছি আপনাকে আপোষ না করতে, বিশেষ করে গানের জায়গাতে। নিশ্চয়ই বাবার যেই আদর্শগত বা নীতিগত জায়গা, আমরা শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মাহমুদুন নবীর কথা বলছি, তার কাছ থেকে সেই আদর্শের বিষয়টা এসেছে নিশ্চয়ই। কি কি এখনো ধারণ করেন? আমার বাবা তো আমার আয়না, এখনো ধারণ করি না, ধারণই করি শুধু। এবং আমার সবসময় আমাদের যেটা হয়, আমার বোন, আমার ভাইয়ের, যে আমাদেরকে কিন্তু আমার বাবার মতো করেই চলতে হয়। কারণ আমার বাবা যেরকম হাসি খুশি, বিনয়ী, ভদ্র, গানের সেরকম ছিল, আমাদেরকে ওই জিনিসটাই কিন্তু রিপিট করে চলতে হচ্ছে। কারণ পথটাই অনুসরণ করছে। হ্যাঁ, এবং করতে করতে তোমাকে আমি একটা জিনিস আমি বুঝি, বিশ্বাস করি, তুমি যখন ভালো অভ্যাসগুলোকে প্রতিদিন চর্চা করবে,
তুমি কিন্তু ভালো হয়ে যাবে। আর তুমি যখন বাজে অভ্যাসগুলো চর্চা করবে, তুমি কিন্তু বাজে হয়ে যাবে, মন্দ হয়ে যাবে। এটাই কিন্তু সত্য। এবং আব্বাকে দেখেছি যে কখনোই আপোষ করেনি, ভালো গানই করেছে। আব্বার খাতায় কোনো খারাপ গান নেই, আমার খাতাতেও নেই, নাই। তো সেটা এবং এটা মনে হয় ভীষণ ভালো লাগার জায়গা যে বাবা এবং মেয়ে দুজনাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী। এটা একটা অনেক ভালো বড় লাগে। একটা প্রাপ্তি। আবার জীবনে অনেক ইচ্ছে থাকে আমাদের, সব ইচ্ছে তো আমরা পূরণ করতে পারি না আসলে। কি ইচ্ছে আছে যেটা আসলে পূরণ করে যেতে চান? অনেক স্বপ্ন, বুঝছো। প্রতিদিনই আমার কিন্তু অনেকগুলো বক্স হ্যাঁ, আমার জীবনে, এক একটা বাক্সে এক একটা স্বপ্ন বোনা। তো কখনো মনে হয় যে এমন একটা কিছু গান করি, কিছু বাচ্চাদের গান করি। বাচ্চাদেরকে নিয়ে কোনো কাজই হচ্ছে না, মানে ওরা আর কি শিখবে, মানে ওদেরকে সাহায্য করবার মতো আমাদের অনেক চিন্তা, কিন্তু আমরা কিছু করতে পারছি না। কখনো মনে হয় বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, কখনো মনে হয় একটা ওল্ড হোম বানাই, আচ্ছা, কখনো মনে হয় আমি অনেক গাছ লাগাই, কখনো মনে হয় আমি আর্কিটেক্ট হয়ে যাই। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আসলে এই ভাবনাগুলো কেন হয়, যখন যেখানে যা দেখি, যখন মনে হয় রাস্তায় কোনো ময়লা পড়ে আছে, আমি কিন্তু উঠাই, ময়লা উঠিয়ে আমি ফেলে দিই। আচ্ছা। কে ফেললো আমি জানি না। তো আমার কাছে মনে হয় যে আমাকে, তুমি বলে না যে আমার কি করতে ইচ্ছা করে, আমি আসলে আমাকে দিয়েই ভাবি যে অনেক কিছু করা যায়। আমি যদি পারি তাহলে নিশ্চয়ই আরেকজনও পারে, সেই অ্যাবিলিটিটা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। তো সুতরাং আমি সেই কাজগুলো আমাকে নিজেকেই, মানে প্রতিদিন প্রতি মুহূর্তে আসলে নিজেকে পরিশীলিত করবার যে চেষ্টা, সেই চেষ্টাটাই আপনি সেটাই করে আমি যান। চেষ্টা করছি। এবং প্রতিটাই জায়গাতেই বোধহয় হয়তো কিছু কিছু পদচারণা থাকবে। অবশ্যই আপা, আমরা চাই আপনি সবসময় মুখরিত থাকুন, আমাদের মাঝে থাকুন। আর যেমনটা আর ভালো গান প্রাণবন্ত, তো এটা তো আছেই। অবশ্যই সেটার ভেতরেই তো আপনার বসবাস। আর আমাদের মাঝে সবসময় ভালো গান নিয়ে যেমনটা থেকেছেন তেমনটাই থাকুন। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন আপা, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার সাথে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় অনুষ্ঠানের পরিসর অনেক বড় করতে হবে, কিন্তু সময় একেবারে শেষ। অনেক অনেক ধন্যবাদ আপা আপনাকে, খুব ভালো থাকবেন, নতুন বছরটা দারুণ কাটুক, জন্মদিনের আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।